কোচিং শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যাই, কারণ আমি জানি সে কে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগে তার কণ্ঠ শুনে, কারণ সে আর কেউ না, আরহাম ভাইয়া। আমি ভয়ে ভয়ে ঢোক গিলে পিছনে ফিরি, তাকিয়ে দেখি সে বাইকে হেলান দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। আমি শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছি কেউ দেখছি কিনা। স্কুলের সামনে এত লোক, কিন্তু ওনার কোনো দিকে কোনো কিছুর পরোয়া নেই। মানুষ এতটা বেপরোয়া কি করে হয়? উনি বাইকে উঠে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে বলে, বাইক ওঠো সাহের। আসলে বাসায় যেতে হবে আর কি। আমি বলেছি বাইক উঠতে, উঠবে নাকি কোলে করে উঠাবো? আমি ওনার ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসি। তার কথা না শুনলে না জানি আবার সেদিনের মতো করে থাপ্পড় না বসিয়ে দেয়। উনি হঠাৎ বাইক ব্রেক মারায় আমার হাত ওনার কাঁধে চলে যায়। হয়তো ইচ্ছে করে করেছে। বেশ কিছু সময় পর বাইক এক নিরিবিলি রাস্তায় থামে। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই। একদম থমথমে পরিবেশ। চারিদিকে স্তব্ধ। সন্ধ্যার সময় চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমার বুক ভয়ে ধড়ফড় করছে, না জানি আবার কি করে, আমাকে মেরে আবার গুম করে দেবে না তো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ওনার ডাকে হুঁশ ফিরে। উনি রাগী গম্ভীর গলায় বলে, বাইক থেকে নামো। আমি এক সেকেন্ড দেরি না করে সাথে সাথে বাইক থেকে নেমে পড়ি। আমি নিচের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ তিনি আমার দিকে এগোতে লাগে। আমি ভয়ে ভয়ে পিছাতে লাগি। আস্তে আস্তে উনি আমাকে বাইকের সাথে চেপে ধরে। আমার দুপাশে দু হাত রেখে আমার দিকে মুখ এগোতে লাগে। তার চোখে ভয়ানক রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। উনি গম্ভীর গলায় বলে, তোমার সমস্যাটা কি বলো? আমার কথা কি তুমি বলছো না, নাকি বুঝতে চাও না? কোনটা বলতো? কতবার বলেছে বাড়ি থেকে বোরকা আর নিকাব পরে বের হবে, কিন্তু তুমি কি তা শুনেছ? আমি মাথা নাড়িয়ে উত্তরে না বললাম। উনি আবার দাঁতে দাঁত চেপে বলল, ওনাটা কি গলায় ঝোলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য? সেদিনের থাপ্পড়টা কি ভুলে গেছো? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের শরীরে ওড়নাটা জড়িয়ে নিলাম। না জানি আবার কখন কানের নিচে দিয়ে বসে। তারপর উনি আমার মুখটা চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলে, গত 2 দিন কোথায় ছিলে? না বারান্দা এসছো, না বাড়ি থেকে বের হয়েছ? আমাকে জ্বালাতন করতে ভাল লাগে? ভাব নিচ্ছিলে, রাগ দেখাচ্ছিলে। সেদিনের থাপ্পড়কে আমি তোমাকে শখে মেরেছে, নাকি নিজের দোষে তাকিয়েছ? আমার ওনার কথায় বেশ রাগ হয়, তাই রেগে বলতে লাগি, আমার কোনো দোষ ছিল না। আর আমি যেইভাবে ওড়না নেই না কেন তাতে আপনার কি? আপনি আমার কে হন? বয়ফ্রেন্ড, হাজবেন্ড, নাকি আমার কোনো আত্মীয়? কেন এভাবে বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন? কে হন আপনি আমার? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। আমি আর কিছু বলতে পারলাম না, তার আগেই তিনি আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়েছে আর খুব জোরে জোরে সেখানে ঠোঁট দ্বারা কামড় দিচ্ছে। আমি পুরো স্তব্ধ হয়ে যাই তার এমন ব্যবহারে। উনি এটা কি করছেন? বেশ কিছু সময় পর এভাবে তার ঠোঁট দ্বারা আমার ঠোঁট গ্রাস করে যায়। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে,
কিন্তু তিনি আমার ঠোঁট ছাড়ছে না। ব্যথায় আমার চোখ থেকে গাল বেয়ে পানি ঝরতে লাগে, কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজের মতো করে চুমু দিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় পর উনি আমাকে ছেড়ে দেয়। উনি আমাকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় বড় শ্বাস নিতে লাগে। আমি কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। কিছু সময় পর উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আমার দু গাল দু হাতে রেখে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখের পানি মুছে নাকে নাক ঘষতে ঘষতে বলে, সরি, আমি কন্ট্রোলেস হয়ে গিয়েছিলাম। কেন এমন আমাকে রাগিয়ে দাও যে আমি নিজের আয়ত্ত থাকি না আর তোমাকে বারবার আঘাত করে ফেলে? আমাকে এভাবে রাগানো মোটেও তোমার ঠিক হয়নি। বলেই আমার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে আমার ফুলো ঠোঁটে হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলল, তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই। তোমার সাথে তোমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলছিলে তো, তোমার উপর যদি আমার কোনো অধিকার না থাকে তাহলে দুনিয়ার আর কারো কোনো অধিকার নেই। তোমার উপর সব অধিকার শুধু আমার। মাইন্ডেড। ওনার কথা শেষ হতেই আমি আলতো করে নিজের চোখ খুলি। সামনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তার মাতাল চাহনিতে তাকিয়ে আছে। আমি তার চাহনিকে উপেক্ষা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি বাসায় যাব। আমার কথায় যেন ওনার ধ্যান ভাঙে। উনি আর কিছু না বলে আমার সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে, ওঠো। আমি কোনো কথা না বাড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছনে বসি। আমাকে দূরে বসতে দেখে আবারও শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বসো, নয় পড়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরি, কারণ আমি তার রাগের আবার সম্মুখীন হতে চাই না। বাসার সামনে উনি বাইক থামাতেই আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরি। উনি পিছন থেকে আমার হাত ধরে আটকিয়ে আমাকে তার কাছে টেনে নেয়। আমি আশেপাশে দেখতে লাগি। চারিদিকে অন্ধকার নেমে গেছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। উনি আলতো করে আমার থুতনি উঁচু করে আমার সামনে লং লেয়ার করে কাটা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ, আর আমি চাই না আমার সম্পদের দিকে কারো নজর পড়ুক। কাল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকা আর নিকাব পরে বের হবে। আমি চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালাম। তারপর উনি আমার হাত ছেড়ে দিতেই আমি বাড়ির ভিতর দৌড় দেই। সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দেই। তারপর বেডে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আরহামের সাথে প্রথম দেখার কথা ভাবতে লাগি। বাবার চাকরির জন্য ছোট থেকে ঢাকার বাহিরে থাকা হয়েছে, কিন্তু হঠাৎ আমি যখন ক্লাস 8-এ পড়ি বাবার পোস্টিং ঢাকায় হয়ে যায়। তাই দাদু বাসায় মানে ঢাকায় চলে আসি। এখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থাকি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আরহাম নামের ঝড় আমার জীবনে প্রবেশ করে। দাদুবাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এখানে আসার কিছুদিনের মধ্যেই সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেই। কিছুদিন পর পাশের বাসায় আপুর বিয়ে ঠিক হয়। আমাদের ইনভাইট করে, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই আপুর জোড়াজুড়িতে হলুদের ফাংশনে যাই। কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের ফাংশনে হলুদ নিয়ে যখন দুষ্টুমি করছিলাম, হঠাৎ দুষ্টুমির ছলে আমার কাজিনকে হলুদ লাগাতে গিয়ে কারোর সাথে ধাক্কা খাই, আর হলুদের বাটি তার গায়ে পড়ে যায়। তার পুরো গায়ে হলুদ দিয়ে মাখিয়ে যায়। আমি ভয়ে নিজের পিট চোখে তাকিয়ে দেখি আমার সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সে তার গভীর চোখে শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। তার চাহনিতে বোঝা যাচ্ছে না আমি ভয়ে
চোখ বন্ধ করে সরি বলে দৌড় দিয়ে আপুর কাছে চলে আসি। আপুকে জিজ্ঞেস করলে আপুর কাছে থেকে জানতে পারি উনি আমাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগেই পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সেদিনের মতো তার সাথে আর দেখা হয় না। আমি তার ভয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বিয়েতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করি, এভাবে যে তার চোখের সামনে পড়লেই বুঝি সে আমাকে শাস্তি দিবে, কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন যা হয়েছিল পুরোটা আমার কল্পনার বাহিরে ছিল। আমি ভাবিনি এমন কিছু হবে। সেদিন আরহাম ভাইয়ার থেকে পালানোর জন্য, তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকি, কিন্তু রুষা আপুর দেবর রাফিন ভাইয়া কিছুতেই পিছু ছাড়ছিল না, বারবার বিরক্ত করে যাচ্ছিল। আমি তাকে বারবার ওয়ার্নিং করে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথা কানে নেয়নি। তাই আমি সব কিছুর পিছু ছাড়াতে ছাদে এসে পড়ি, কিন্তু আমার পিছু নিয়ে ছাদে চলে আসে। পুরো ছাদ খালি ছিল, চারিদিকে অন্ধকার ছিল। উনি আমার কাছে এসে বারবার আমার গালে চুলে নিজের হাত রাখছিল আর আমাকে বোঝানোর চেষ্টা করছিল যাতে তার সাথে রিলেশন যাই, কিন্তু তার স্পর্শে বারবার আমার গা গুলিয়ে আসছিল, ঘৃণ্য ঘৃণ্য লাগছিল। আমি বারবার তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সে আমার কথা কানে নিচ্ছিল না। হুট করে সে আমার হাত ধরে ফেলে। আমি ভয়ে কান্না করে বলি, ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন, কিন্তু সে নাছোড়বান্দা আমাকে হাত ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখি রাফিন ভাইয়া নিচে পড়ে আছে আর আরহাম ভাইয়া তাকে ইচ্ছে মতো মারছে। আমি তার রাগ দেখে পুরোই অবাক। সে ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছের জিনিসে কেউ নজর দিয়েছে। আমি রাফিন ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তার অবস্থা করুণ, তাই আরহাম ভাইয়ের কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে লাগি। আমি জড়িয়ে ধরতেই সে থেমে যায়, আর এই সুযোগে রাফিন ভাইয়া উঠে চলে যায়। আরহাম ভাইয়া বড় বড় শ্বাস নিতে লাগে। রেগে রেগে আমার দিকে নিজের ভয়ঙ্কর রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। উনি চলে যেতেই আমিও আমাদের বাসায় চলে আসি। 2 দিন আর বাড়ি থেকে বের হই না। 3 দিনের দিন আরও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে স্কুলে যাই। স্কুল ছুটির পর দেখি স্কুলের গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে। তারা কি দেখছে তা দেখতে আমি তাদের সামনে যাই, যে দেখি আরহাম ভাইয়া বাইকের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, আর তার দিকেই সবাই নজর রয়েছে। সহজ কথায় বলতে গেলে ওনাকে দেখে সবাই গিলে খাচ্ছে। পাশেই আরহাম ভাইয়ার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে বেশ ঘাবড়িয়ে যাই। যদি সেদিনের জন্য বকা দেয় তাই তাড়াতাড়ি করে হাঁটা শুরু করি। সেদিন আমাকে সে পিছন থেকে বেশ কয়েকবার ডাকে, আমি সাড়া না দিয়ে পালাই। এরপর থেকে এসব ওনার রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন স্কুল শেষে রুটিন মাফিক এখানে দেখতাম, কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে থাকতো, আর আমি ওনাকে দেখা মাত্রই ভয় পালাতাম। এভাবেই দিন চলতে লাগে। আস্তে আস্তে উনি আমার ওপর নিজের জোর খাটাতে লাগে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো গলায় ওড়না নিয়েছি, আমাকে থাপ্পড়ি দিয়ে দেয়। বুঝি না উনি আমার উপর এত কিসের অধিকার খাটায়। সেদিন তো আমার জন্য কিছু রুলসও তৈরি করে দিয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে, কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাইয়া থাকা চলবে না, কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না, এমনকি ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলাও চলবে না। আর এইসব রুলস বানানোর সাথে সাথে এটাও বলে দিয়েছে, না শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবে। সেদিন ওনার একটা থাপ্পড়েই শিক্ষা হয়ে গেছে, আর খেতে চায় না। কবে যে তার অত্যাচার থেকে মুক্তি পাবো, এসব ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি দিলাম। সকালে ঘড়িতে অ্যালার্ম বাজতেই উঠে পড়ি, ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই। গিয়ে দেখি উনি ওনার রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছে, বেশ ভালো লাগছে। তার মধ্যে কেমন যেন হিরো হিরো একটা ভাব আছে। যদি সে রাগী হতো তাহলে তার ওপর সত্যি ক্রাশ খেতাম।
এসব ভাবতে ভাবতে সামনে ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই উনি ওনার ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি খবর? আমি ভদ্রভাবে মাথা নাড়িয়ে কিছু না বলে রুমের দিকে যেতে নিলেই উনি আমার দিকে তাকিয়ে চোখ গরম করে আমি থেমে যাই। উনি বারান্দার রেলিংয়ের কাছে এসে রেলিংয়ে নিজের দু হাত রেখে ভর দিয়ে আমার দিকে তাকিয়ে কফির মগে চুমু দেয়। আমি মাথা নিচু করে আছি। কফি শেষ হতেই উনি আমাকে ইশারায় যেতে বললে আমি চলে আসি। এটা নতুন কিছু না, প্রতিদিনের কাজ এটা। উনি চায় ওনার সকাল আমাকে দিয়ে শুরু হোক, কিন্তু কেন তার উত্তর এখনো পায়নি। আর না সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়। এভাবে বেশ কিছুদিন কাটাতে লাগে। উনি আগের থেকে একটুও বদলায়নি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে। একদিন স্কুলের ফাংশনে নাচের জন্য প্র্যাকটিস করছিলাম। স্যার ম্যাম আমার সাথে ছেলে পার্টনার চুজ করে দেয়। আমি প্রথমে না করলেও পরে বান্ধবীদের রিকোয়েস্টে রাজি হয়ে যাই। আমি প্র্যাকটিস করছিলাম, হঠাৎ কেউ নাচের মধ্যে আমাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। সামনের দিকে তাকাতেই দেখি আরহাম ভাই, মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এসেছে। আমার দিকে তার রাগী দৃষ্টি নিক্ষেপ করছে, ভয়ঙ্করভাবে রেগে আছে দেখে মনে হচ্ছে হিংস্র কোনো সিংহ। আমি নিচে পড়ে আছি, অজান্তেই আমার চোখ থেকে পানি ঝরছে রাগে অপমানে। উনি রেগে নিচের থেকে আমাকে উঠিয়ে টানতে টানতে গাড়িতে উঠিয়ে বসিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামতেই আমি কান্না করতে করতে চলে যাই। আজ আমি ওনার এমন ব্যবহারে বেশ আঘাত পেয়েছি। উনি আজ সবার সামনে আমাকে অপমান করেছে। বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখি 5 আঙুলের দাগ বসে গেছে। আমি সেদিনের মতো রুম থেকে বের হই না, বারান্দায় যাই। মা বেশ কয়েকবার ডেকে গেছে কিন্তু বের হয়নি। আরহাম ভাইয়ার এমন ব্যবহারের কথা বাড়ির কারোরই জানা থাকেনি, কারণ সেদিন ওনার এমন ব্যবহারে কথা আমাদের বাড়িতে আর ওনার বাড়িতে স্কুলের ম্যাম জানায়। ওনার এমন বেপরোয়া কাজকর্মের জন্য আমাকে সবার সামনে ছোট হতে হয়েছে। পরের দিন সকালে দরজা খুলতেই দেখি ড্রয়িং রুমে আরহাম আর তার বাবা মা বসা, সাথে আমাদের বাড়ির সবাই রয়েছে। আমি ওনার বাবা মাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসি। জানি না সেদিন ওনাদের মধ্যে কি কথা হয়, কারণ সেদিন আমি নিজের রুম থেকে আর বের হই না। সন্ধ্যায় যখন ছাদে কাপড় আনতে গেলাম, সেই সময় হঠাৎ কেউ অন্ধকারে কেউ আমাকে সিঁড়ির রুমে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি ভয়ে জোরে চিৎকার দিতে নিলেই সে আমার মুখ চেপে ধরে। আমি ওপরের দিকে তাকাতেই আবছা আলোতে দেখি আরহাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ ছলছল করছে। আমি কিছু বলবো তার আগেই উনি আমার গালে থাপ্পড় দেয়। সেই গালে নিজের ঠোঁটে অসংখ্য চুমু দিতে লাগে আর বারবার মাতাল কণ্ঠে সরি বলতে লাগে। আমি পুরো বরফ হয়ে যাই, চোখ খিচে বন্ধ করে ফেলি। আমার বুক ধুকধুক করছে, শরীর কাঁপছে, কিন্তু উনি অনবরত চুমু দিয়েই যাচ্ছে। আস্তে আস্তে উনি আমার গলায় নেমে আসে। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সাথে কি হচ্ছিল সত্যি কিছু বুঝতে পারছিলাম না, পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন তার বলা প্রত্যেকটা কথায় ঘুরে চলে গিয়েছিলাম, কেন জানি না, কিন্তু সেদিন তার জন্য মনে কিছু অনুভূতি হয়েছিল। যখন তার বুকে মাথা রেখেছিলাম সে সময় মনে হচ্ছিল এই সময়টাকে ধরে রাখি, তার থেকে দূরে না, যা দুনিয়ার সবচেয়ে শান্তির স্থান মনে হয় এটা। সেদিন তার বলা শেষ কথা ছিল। তোমাকে পাবার জন্য তোমার থেকে দূরে যাচ্ছে, ফিরে সারা জীবনের জন্য তোমাকে নিজের করব। সেদিন তার মুখে এ কথা শুনে তার বুক থেকে মাথা তুলে তার ছলছল চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার কথার অর্থ আমি বুঝে উঠতে পারিনি। যাওয়ার আগে আমার কপালে গভীর চুমু দিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণ কথায় অবাক হয়েছিলাম, শুধু কারণ যার চোখে সব সময় রাগ দেখেছি সেদিন তার চোখে কষ্ট দেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে
আমার কাজিন মাইশার কাছে জানতে পারি উনি গতরাতে দেশ ছেড়ে চলে গেছে। আমি তা শোনা মাত্রই বারান্দায় চলে যাই। বারান্দায় যেয়ে দেখি বারান্দা খালি, কেউ নেই, বারান্দার দরজা আটকানো। সেদিন কেন যেন বুকে তীব্র যন্ত্রণার অনুভূতি হয়েছিল। বুকের অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে গড়িয়ে পানি ঝরছিল। তার জন্য সেদিন কান্না করেছি। কেন করেছি তা নিজের অজানা ছিল। তার প্রতি খুব অভিমান হচ্ছিল। বেশ কিছুদিন এভাবে কেটে যায়। প্রত্যেকটা সময় তার ভাবনায় কাটিয়ে দিতাম, না চাইতেও তার ভাবনায় ডুবে থাকতাম, তার নিজেই কষ্ট পেতাম। তাই একসময় ডিসাইড করি তার ভাবনা থেকে দূরে থাকব। তাই দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ তার কিছুদিন পরই ছিল আমার এসএসসি এক্সাম। তাই নিজেকে ব্যস্ত করে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু এত কিছুর পরও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তার প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করত। তার অনুপস্থিতিতে তার তৈরি করা প্রত্যেকটা রুলস মেনে গেছি। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া, বোরকা নিকাব পরে বাড়ি থেকে বের হওয়া, কোনো ছেলের সাথে কথা না বলা, সব কিছু যেন আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তার প্রত্যেকটা আদেশ আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আজ 3টি বছর কেটে গেল। এই 3 বছরে না তার সাথে কোনো কথা হয়েছে, না কোনো যোগাযোগ হয়েছে। তার প্রতি খুব অভিমান জমেছিল। সে কিভাবে 3টি বছর আমার সাথে যোগাযোগ না করে থাকলো। সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝেও এই 3 বছর ঠিকই বুঝতে পেরেছি। তার প্রতি সেদিনের অনুভূতিগুলো ছিল ভালোবাসার। হ্যাঁ, এই 3টি বছরে তার থেকে দূরে থেকে তার প্রতি নিজের ভালোবাসাটা অনুভব করতে পেরেছি। বুঝতে পেরেছি তার প্রত্যেকটা রাগের আড়ালে ছিল আমার প্রতি তার ভালোবাসার চিন্তা। তার নামের পিছন এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছে করে না। তার নাম ধরে ডাকতেই ভালো লাগে। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। এবার সে ফিরলে তাকে নিজের মনের কথা জানিয়ে দিব, আর নিজের থেকে দূরে যেতে দিব না। কিন্তু তার আগে তাকে খুব করে বকে দিব, কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে। সে কি করে 3টি বছর কাটিয়ে দিল। এসব ভাবছি আর আয়নার সামনে বসে রেডি হচ্ছি। আজ নিজেকে অন্যরকম করে তৈরি করছি, কারণ আজ যে উনি দেশে ফিরবে। আজ 3 বছর পর উনি ফিরে আসবে দেশে। 3টা বছর পর তাকে নিজের চোখের সামনে দেখব। হঠাৎ গাড়ির হর্ন বাজাতেই আমার ধ্যান ভাঙে। কপালে কালো টিপটা লাগিয়ে বেডের ওপর থেকে লাল ওড়নাটা শরীরে জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি গাড়ি ওনাদের বাড়ির গেটে ঢুকছে। আমার বুক ধুকপুক করছে। 3টা বছর পর তাকে সামনে থেকে দেখব। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তেই মুখে হাসি ফুটে উঠে। আজ 3টি বছর পর তাকে দেখছি। আগের চেয়ে আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। পরনে কালো জ্যাকেট, কালো জিন্স, হাতে ব্র্যান্ডের ঘড়ি, সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগছে। তার প্রতি আরেক দফা ক্রাশ খেয়ে ফেলেছি। আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়ে আছি যে কখন সে আমার দিকে তাকাবে, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে না দেখার মতো করে ঘরে চলে গেল। তার এমন ব্যবহারে বেশ অবাক হই। আমি ওনাকে দেখার জন্য, তার ফেরার জন্য 3টা বছর অপেক্ষা করলাম, অথচ সে আমাকে দেখে না দেখার মতো করে ইগনোর করে ঘরে চলে গেল। তারপরও নিজের মনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। মনকে সান্ত্বনা দিলেও মনের এই অস্থিরতাটা কমাতে পারছিলাম না। সেদিন কিছু সময় পর পর বারান্দায় যাই তাকে দেখার জন্য, কিন্তু সেদিন একবারের জন্য সে আর বারান্দায় আসেনি। কোনোভাবে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসের মতো বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি সে এক্সারসাইজ করছে। আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছিলাম, কিন্তু সে আমাকে দেখে এমন রিয়্যাক্ট করলো যে সে আমাকে চিনেই না। আমি আরও 1 ঘন্টার মতো বারান্দায় রইলাম। উনি এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। পরে নিজের রুমে চলে আসলাম। আমাকে এভাবে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সেদিন বিকেলে তাদের বাড়িতে যাই আম্মুর সাথে। আম্মু সাথে করে নিয়ে যায়
আমিও এমন একটি সুযোগেরই অপেক্ষা করছিলাম। ওনাদের বাড়িতে গেলে আন্টি আমাকে উপরের রুমে পাঠায় বাড়ি ঘুরে দেখতে। আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমে দিকে যেতেই সেখানে হাসির শব্দ শুনতে পাই। সেদিকে গিয়েই এগিয়ে যাই। গিয়ে যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। আরহামের সাথে একটা মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেমন যেন আমার বুকে মোচড় দিয়ে উঠল। প্রচণ্ড কষ্ট অনুভব হলেও হয়তো হিংসায়। নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা হবারই কথা, যন্ত্রণা হবারই কথা। আমারও তাই হচ্ছিল। আমি সেখান থেকে চলে আসি। নিচে এসে আম্মুর সাথে বাড়িতে চলে আসি। সেদিন বাসায় এসে খুব করে কান্না করি। সেদিন ও আর নিচের রুম থেকে বের হই না। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই দেখি আরহাম কালকে সেই মেয়েটার সাথে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে। আমার তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। আমি রেগে চোখ ঘুরিয়ে ফেলি। তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যাই। সেদিন সারা দিন রাগে শরীরে কাঁপে। সেদিন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসি। এসে নিজের রুমে ঘুমিয়ে যাই। সেদিন আর বারান্দায় যাই না। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি প্রতিবেশী আন্টি বসে আম্মুর সাথে কথা বলছে। আমি কিচেনে গিয়ে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসি। আন্টি আমাকে দেখে কুশল বিনিময় করে। তারপর আম্মুর দিকে তাকিয়ে বলে, জানেন ভাবি, ওই যে এমপির ছেলে আরহাম আছে না, তার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। আমি শুনে স্তব্ধ হয়ে যাই। আমার হাত থেকে চিনির চামচটা নিচে পড়ে যায়। আন্টি আমার দিকে তাকিয়ে বলে, সেহের, তুমি তো দেখেছো সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না? আমি শুধু মাথা নাড়ালাম। তারপর উঠে রুমে চলে যাই। আমার আর কিছু শোনার মতো শক্তি সাহস কিছুই ছিল না। রুমে যেয়ে দরজা বন্ধ করে দেই, চিৎকার করে কান্না করতে লাগি। সেদিন মনে হয়েছে আমার দুনিয়া বুঝি থমকিয়ে গেছে। যাকে 3টা বছর ধরে ভালোবেসে এসেছি, তার অপেক্ষা করে এসেছি, অথচ সে 3 বছর পর দেশে ফিরে অন্য কাউকে বিয়ে করবে। তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল? আমি কি শুধুই মোহ ছিলাম? সে কি আমাকে কখনোই ভালোবাসেনি? সেদিন খুব কষ্ট হয়েছে। সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করেছি। সে আমার সাথে এমন কি করে করলো? তাহলে আমাকে ইগনোর করার কারণ এটা ছিল? তার জীবনে অন্য কেউ আছে, তাই সে আমাকে ইগনোর করে এসেছে। তাহলে আমাকে কেন 3 বছর আমাকে অপেক্ষা করালো? সেদিন সারা রাত এসব ভেবে কান্না করে গেছি। ভোর রাতের দিকে সিদ্ধান্ত নেই যে আমি তার কথা ভাববো না। নতুন করে নিজের জীবন শুরু করব। আমি রাফিন ভাইয়াকে হ্যাঁ বলবো। সে বারবার আমার কাছে প্রেম নিবেদন করেছে আর আমি বারবারই তাকে ফিরিয়ে দিয়েছি, শুধু আরহামকে ভালোবেসে। কিন্তু যেহেতু আরহাম আমাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমি কালই রাফিনকে আসতে বলবো আর আকদ করে রেখে যেতে বলবো। যেই ভাবনা সেই কাজ। সকাল 6টায় রাফিন ভাইয়াকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বললাম বিয়ের জন্য। আমি বলতেই সে রাজি হয়ে যায়, যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। ব্রেকফাস্ট টেবিলে আব্বুকে সরাসরি জানাই আমি রাফিনকে বিয়ে করছি। আব্বু আম্মু কিছু বলতে চাইলে তাদের এই বলে থামিয়ে দেই যে যদি তারা রাজি না হয় তাহলে আমি নিজের বড় ক্ষতি করে বসবো। এই হুমকিতে তারা রাফিনের সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যায়। সেদিন রাগের বশে কি করছিলাম তার নিজেরও জানা ছিল না। বিকেলে রাফিন ভাইয়া তার পরিবার নিয়ে একদম আকদের পরিস্থিতি নিয়ে আসে। আমিও বেশ সাদামাটাভাবে সেজে তাদের সামনে যাই। পরনে ছিল হালকা গোলাপি শাড়ি আর চুলগুলো ছিল খোপা করা। মুখে ছিল না কোনো প্রসাধনী। মনের রাগ আর কষ্ট নিয়ে রাফিনকে বিয়েটা করছিলাম। আমাকে রাফিনের পাশে বসাতেই দেখি তার মুখে হাসি ফুটে ওঠে। আমি রোবটের মতো করে সব করছিলাম। রাফিনকে আমার হাতে আংটি পরাতে বলে আমি কাঁপা কাঁপা হাত তার দিকে এগিয়ে দেই। রাফিন আমার আঙুলে আংটি পরাতে নেয়। ঠিক সেই সময় কেউ রাফিনের হাত ধরে ফেলে। সবাই সেদিকে তাকায়। আমিও ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাতেই বরফ হয়ে যাই।
কারণ সামনে আরহাম ছিল। রেগে সিংহের মতো হিংস্রভাবে গর্জন করে আমি ভয় পেয়ে বড় ঢোক গিলি। তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলি, আরহাম ভাইয়া, ওনার হাত ছাড়েন, আজ আমাদের আকত। আরহাম আমার কথায় রেগে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি রাফিনের কলার ধরে দাঁড় করিয়ে রেগে বলে, জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হও, নয়তো তোকে খুন করে দেব। আগের বার বেঁচে গেছিলি, এবার বাঁচবে না তুই, বলে দিলাম। সেহের আমার বউ, আজকের পর ওর দিকে নজর দিলে মেরেই ফেলবো। আমি ওনার কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকি। রাফিনও ভয়ে তার পরিবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে আরহাম আব্বুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আঙ্কেল, আপনি আমার সাথে এমন কি করে করছিলেন? আপনি 3 বছর আগে বলেছিলেন শহর থেকে দূরে থাকতে। শহরে বিয়ের জন্য প্রাপ্তবয়স হলে তাকে আপনি আমার হাতে তুলে দেবেন। তাহলে আপনি কি করে আপনার কথার খেলাপ করে রাফিনের হাতে তাকে তুলে দিচ্ছিলেন? আমি শুধুমাত্র শহরকে পাওয়ার জন্য তার থেকে দেশ থেকে দূরে ছিলাম। 3 বছর পর নিজের দেশে এসেছে শুধু তাকে পাওয়ার আশায়। 3টে বছর দেশে থেকে নিজের পরিবার থেকে দূরে ছিলাম শুধু তাকে পাওয়ার জন্য। কি করে আপনি এমন কিছু করছিলেন আঙ্কেল? আব্বু শান্ত স্বরে বলে, তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে অন্য কারো সাথে, তাহলে আমরা শহরের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। আর হাম রেগে বলতে লাগে, আঙ্কেল, আপনাকে কিছু বলতে বলে কথা কে বলেছে? কেন, পাড়ার সবাই তো এই কথা জানে। মেয়েতে তোমাদের বাড়িতেই রয়েছে। আর হাম মাথায় হাত দিয়ে শান্তভাবে বলে, আন্টি, আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সে আমার কাজিন, আর আমি তাকে বোনের চোখে দেখি। ছোটবেলায় দাদি দুষ্টামি করে আমার বউ বলতো, তাই হয়তো সবাই শুনে অন্য কিছু ভেবে নিয়েছে। তার কথায় আমি অবাকের শেষ শীর্ষে চলে যাই। আমি কি থেকে কি ভাবছিলাম। সেদিনই সন্ধ্যায় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করে। সবাই না করে বলে 1 সপ্তাহ পর করতে, কিন্তু উনি কারো কথা তোয়াক্কা না করে সেদিনই বিয়ে করে। তার সাথে নিয়ে যায় তাদের বাড়িতে। তার ভাষ্যমতে সে আর কোনো রিস্ক নিতে রাজি না। আমি পুরোটাই সময়ে কোনো কথা বলি না। যা হচ্ছিল তা চুপচাপ দেখে যাচ্ছিলাম, আর যা করতে বলছিল তাই রোবটের মতো করে যাচ্ছিলাম। আর ভাবছিলাম আমার এই বোকামের ফল কি হতে পারে। না জানি উনি আবার কি শাস্তি দেয়। রাতে দরজা বন্ধ করে তিনি যখন আমার দিকে এগোতে লাগে, আমার শরীর ভয়ে নাড়া দিয়ে ওঠে। আমি চাদর শক্ত করে মুঠ করে ধরি। উনি আমার কাছে এসে আমার সামনে বসে আমার সামনে চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, ভেবেছিল আমার থেকে মুক্তি পেয়ে যাবে, কখনোই তা হতে দিব না। তুমি আমার আর তা সে প্রথম থেকে পাগলের মতো করে ভালোবাসে। আর কি ভেবেছিলে এত সহজ অন্য করে হতে দিব? না, তা কখনোই না। সে 5টা বছর ধরে ভালোবেসে এসেছে। সে 5টা বছর ধরে ভালোবেসে এসেছে দেখে বড় করে অন্য করে হতে? কখনোই না। ভালোবাসি তোমাকে, বুঝছো? আমি নাক টেনে টেনে কান্না করতে করতে বলি, তাহলে 3 বছর পর দেশে ফিরে আমাকে কেন ইগনোর করে যাচ্ছিলেন? 3টি বছর কেন কোনো খোঁজ নেননি? দেশে ফিরে এমন ভাব কেন করছিলেন যে আপনি আমাকে চিনেনই না? এ কেমন ভালোবাসা আপনার? উনি আমাকে নিজের আরও কাছে টেনে এনে আমার ঘাড়ে নিজের থুতনি রেখে বলে, কে বলেছে 3 বছরে তোমার কোনো খোঁজ নেয়নি? এই 3 বছরে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সব খোঁজ রেখেছে। তোমার ওপর আমার 24 ঘন্টা নজর ছিল। দূরে থেকে কখনো তোমাকে নিজের চোখের আড়াল করিনি। তোমার অভিযোগ যে ভালোবাসি তা কেন বলিনি? সব কিছু কি শুধু মুখ ফুটে প্রকাশ করতে হবে? কিছু কথা অনুভব করে নিতে হয়। তুমি বোঝো না কেন? তোমাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না। কারণটা হলো তুমি আমার। কারণটা হলো তুমি আমার। তোমার কাছাকাছি থাকার অধিকারটা শুধুই আমার। আর ইগনোর করার কারণটা হলো
আমি তোমাকে কিছুদিন বোঝাতে চেয়েছি ভালোবাসা মানুষের ইগনোর করাটা কতটা কষ্টের আর যন্ত্রণাদায়ক হয়। তোমার আমার থেকে দূরে থাকাটা, আমাকে ইগনোর করাটা আমাকেও ঠিক এতটাই কষ্ট দেয়। আর তা বোঝানোর জন্য এসব। আমি আরহামকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে কোমরে হাত দিয়ে রেগে বলি, আমাকে বোঝানোর জন্য আপনি আমাকে এভাবে ইগনোর করে যাবেন? তাহলে তো আমার ওই রাফিন গাধাটাকে বিয়ে করার দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। উনি আমার হাত টান দিয়ে নিজের উপর ফেলে বলে, আমাকে ছেড়ে যাবার কথা বললে মেরে ফেলবো, তোমাকে মেরে নিজেও শেষ করে দেব। আমি তার কথায় চুপ হয়ে যাই, কিন্তু সেদিন সারা রাত আর তাকে নিজের কাছে আসতে দেই না। পুরোটা রাত তার সাথে ঝগড়া করে কাটিয়ে দেই। ভোর রাতের দিকে তিনি তার বুকে টেনে নেয়। সেই দিন 3টি বছর পর তার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাই। তার 1 সপ্তাহ পরে পুরো রীতিনীতি মেনে আমাদের আবার বিয়ে হয়। আর বিয়ের মধ্যেও এ বাড়ি থেকে সবগুলো ফাংশন অ্যাটেন্ড করতে হয়েছে। ওনার একটাই কথা, আমার বউ আমার কাছে আমার বাড়িতেই থাকবে। আজ বিয়ের 4 বছর কেটে গেল, কিন্তু 4 বছরে এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাড়িতে বা অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনো থাকতেই দেয়নি। বাড়ি থেকে বের হলে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর তার পাগলামো ভালোবাসা তো আছেই। একটা মেয়ের জীবনে আর কি চাই, যদি তাকে পাগলের মতো ভালোবাসার জন্য এমন একজন স্বামী থাকে। হ্যাঁ, নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তাকে আমার জীবনে পেয়ে। ভালোবাসি তাকে, খুব বেশি ভালোবাসি। দুনিয়ার সবার সামনে রাগী আর বেপরোয়া হলেও আমার কাছে দুনিয়ার বেস্ট হাজব্যান্ড অ্যান্ড লাভার। তার ভালোবাসাটা বেপরোয়া সবার চেয়ে আলাদা, কারণ সে জানে তার ভালোবাসাকে কি করে রক্ষা করতে হয় আর নিজের ভালোবাসা কি করে আদায় করে নিতে হয়। সবার লাভ স্টোরি হয়, আর আমার ছিল লাভ হিস্ট্রি। আজও নিজের বিয়ের কথা মনে পড়লে হাসি আর ভাবি, সেদিন যদি উনি ঠিক সময় না আসতো তাহলে কি হতো। এখনও মাঝে মাঝে তার রাগের সম্মুখীন হই, কিন্তু পরক্ষণেই তিনি তার অসীম ভালোবাসায় ভরিয়ে দেয়। হ্যাঁ মানি, সে রাগী বেপরোয়া, কিন্তু আমি এই বেপরোয়া আরহামকেই ভালোবাসি খুব। আমার দুনিয়া জুড়ে আরহাম আর আমাদের মেয়ে আভাকে নিয়ে, আর সারাটা জীবন এদের নিয়েই থাকতে চাই, এভাবে ভালোবাসার ডোরে আবদ্ধ হয়ে।